এটা প্রতিদিনই হুমকির মধ্যে থাকি। জি, হুমকি তো আপনি ফিল করলেই হুমকি, আর না করলে কি? আপনার আমি আপনারটা আপনি খান, আমারটা আমি খাই। জি, জি, তো এইগুলা হুমকি টুমকি আমি এইভাবেই নিছি। জি, জি, যে ভাই হুমকি আসবে। আর ইমাম সাহেবের দেশ তো না এটা, এইখানে হুমকি বিবেচনা করেই তো আমি আসছি। এই দেশের ভালো চাইবেন, আপনি হয় মরবেন তাহলে বেজ্জত হবেন। জি, কারণ আমি দুইটার জন্য প্রস্তুত। এটার জন্য আমার কাছে ওইটা প্রস্তুতর বিষয়টা এরকম না, এটা একেবারে নর্মাল। জি, যে ভাই হুমকি আসবে। আর ইমাম সাহেবের দেশ তো না এটা, আমি দেশটাকে বদলাইতে চাই, এটা আমি দেশের সাথে আপনি সব কাজ করছেন, বিভিন্ন পর্যায়ে কথা বলছেন, দুর্নীতির বিরুদ্ধে সাধারণ মানুষের পক্ষে কথা বলছেন, এবং আমরা দেখেছি যে সংসদে দাঁড়িয়েও আপনি অনেক নির্ভয়ে অনেক অপ্রিয় সত্য কথাগুলো আপনি বলছেন। তো এই যে অপ্রিয় সত্য কথাগুলো পাবলিকের সামনে গণমাধ্যমে আপনি বলছেন, এই জায়গাটা কি কোনো আপনি চ্যালেঞ্জ ফেস করছেন, যেটা আপনার পরবর্তীতে হুমকি বা কোনো ব্যক্তিগত রয়েছে কিনা? আমার ফ্যামিলি আমাকে নিয়ে খুবই উদ্বিগ্ন। জি, যে আমাকে মেরে ফেলা হইতে পারে, আমাকে অপমান করা হইতে পারে, আমাকে ধরেন কত ধরনের বিপদ আসতে পারে। জি, এখন এইগুলা তো বসে থাকলে তো চলবে না, কারণ নক্ষত্রেরও তো পতন হয়। জি, আমার তো বিষয়টা এমন না যে এই নক্ষত্র হয়ে থাকতে হবে, পতন হইলে চলে যাব। আমার তো যেভাবে আমি আসি তাতে যদি বুঝতাম যে খুব আরাম পাচ্ছি, তাহলে না হয় এখান থেকে চলে গেলে আমার কষ্ট হইতো। জি, আমার উজ্জ্বল পেইনটা তো আমার মধ্যে থাকবে না। জি, আমি তো কোনো প্রিভিলেজ নিচ্ছি না। ধরেন আমি যদি সাথে পুলিশের গাড়ি থাকতো, পেয়ে পু করে যাচ্ছে, তারপর হচ্ছে কি অনেক টাকা পকেটে আছে, এখন আপনি যদি আমার এখান থেকে পতন করাই দেন যে আমার কাছে আর টাকা থাকবে না, পয়সা থাকবে না, আপনি যদি টিআর কাবিকা না দেন, তাহলে আমি কিভাবে চলবো, আমার ছেলে মেয়ে কিভাবে চলবে, এইসব তো নাই আমার মধ্যে। বরং আপনি জানেন সকালবেলা উঠে কত লোকের তদবির আমার শুনতে হয়, এটাতে এমপি থাকার কারণে আমাকে আর বেশি শুনতে হয়। আমার কথা হলো আমার কাছে উত্থান, নক্ষত্র, পতন এগুলা কোনো আলাদাভাবে মিন করে না। ব্যক্তিগত পর্যায়ে কোনো হুমকি পেয়েছেন কি? আরে এটা প্রতিদিনই হুমকির মধ্যে থাকি। জি, হুমকি তো আপনি ফিল করলেই হুমকি, আর না করলে কি? আপনি আমার মানেন দেখে আমি এমপি মানেন, আপনি না মানলে কি করবো আমি? আমি আপনারটা আপনি খান, আমারটা আমি খাই। জি, জি, তো এইগুলা হুমকি টুমকি আমি এইভাবেই নিছি। জি, জি, যে ভাই হুমকি আসবে। আর ইমাম সাহেবের দেশ তো না এটা, এইখানে হুমকি বিবেচনা করেই তো আমি আসছি। জি, এই দেশে বঙ্গবন্ধুরে মারে নাই, জাতির পিতারে মাইরে ফেলছে আমাদের মানুষরা, তাও খালি একা মারছে। মানে কত বড়, মানে মনে হয়েছে যে তার পুরো ফ্যামিলিকে মাইরে ফেলতে হবে। তার ফ্যামিলি তো কোনো দোষ ছিল না। আমাদের চার নেতারে জেলের ভিতর গিয়ে মারছে কারা? পাকিস্তান যা মারছে না, আমাদের লোকরা মারছে, আমাদের লোকজন মারছে। তাইলে আপনি এই দেশে বেজ্জত হবেন, নাহলে আমি এই দেশের ভালো চাইবেন, আপনি হয় মরবেন তাহলে বেজ্জত হবেন। জি, কারণ আমি দুইটার জন্য প্রস্তুত। এটার জন্য আমার কাছে ওইটা প্রস্তুতর বিষয়টা এরকম না, এটা একেবারে নর্মাল। জি, আসবেন যাবেন, পৃথিবী থেকে বিদায় নেবেন। এই যে আমরা লাশ নামাচ্ছি কবরে, জি, যখন আপনি রেগুলার লাশ নামাবেন, আপনার হার্ট শক্ত হইতে থাকবে, আপনার আবেগ শক্ত হইতে থাকবে। আমি এগুলো স্বাভাবিকভাবে মেনে নিছি। জি, জি, তবে অস্বাভাবিকভাবে যেটা আমি মেনে নেই নাই, এটা হচ্ছে গিয়ে আমি না বদলাই যাইতে চাই না। জি, আমি দেশটাকে বদলাইতে চাই, এটা আমি দেখে যেতে চাই। জন্মের পরে যেটা পাইছি আমি, মৃত্যুর আগে অথবা চলে যাওয়ার আগে এর চেয়ে ভালো একটা জিনিস রেখে যেতে চাই, যেটা আমার ব্যাপক। তাদের প্রথম কাজ হচ্ছে গিয়ে লুকাই ফেলা। তা আমার প্রশ্ন হচ্ছে, গত 50 বছরে, আমার বয়স 44, আমি কোনোদিন কোনো এমপি মহোদয়ের কাছ থেকে শুনি নাই যে উনি এত টাকা বরাদ্দ এলাকায় পাইছেন। যদি স্ট্রাকচারাল উন্নয়ন হয়, কিন্তু আমাদের মানুষের উন্নয়ন যদি না হয়, তাহলে আপনি কি এই জাতিরে আটকাইতে পারবেন বা বাঁচাইতে পারবেন? বঙ্গবন্ধু সোনার বাংলা বানাইতে পারবেন? পারবেন না। রাজনীতি হচ্ছে কি মানুষের জন্য, সেবা করার জন্য। যা যা আপনি করতে পারেন এটা রাজনীতির মাধ্যমে করতে পারেন। আমি এমপি হওয়ার পর যে সুযোগ পাইছি, এই সুযোগ হয়তো দেখেন আমি 49টা ছোট্ট ছোট্ট ব্রিজ বানাইছি এমপি হওয়ার আগে, আর এমপি হওয়ার পর মাত্র 2.5 মাসে এই পর্যন্ত মনে হয় 15টা ব্রিজ আমার বানানো শেষ। আপনি জানেন যে সব কাজগুলো আমি করছি, এর মধ্যে হচ্ছে গিয়ে ধরেন যা যা বরাদ্দ আমি পাই, আপনারা মনে হয় কোনোদিন কি জীবনে শুনতে পাইছিলেন যে একজন এমপি এই যে আমরা বেতন কত পাই? আমি কিন্তু পুরো ওপেন করে দিছি যে 1,72,000 টাকা বেতন পাইছি আমি গত 2.5 মাসে 25 কোটি টাকা আমাদের নামে বরাদ্দ হচ্ছে গিয়ে, এটা হচ্ছে গিয়ে আপনার রাস্তাঘাট বানানোর জন্য। টিআর কাবিকা 2 কোটি, আমি আরো 2 কোটি টাকা পাইছি হচ্ছে মসজিদ মাদ্রাসায়। এগুলো কিন্তু আমি নগদ টাকা পাই নাই, কিন্তু আমি দিতে পারবো কোথায় কোথায়, এই সিলেকশনের দায়িত্বটা আমাকে দেয়া হয়েছে।
তা আমার প্রশ্ন হচ্ছে, গত 50 বছরে, আমার বয়স 44, আমি কোনোদিন কোনো এমপি মহোদয়ের কাছ থেকে শুনি নাই যে উনি এত টাকা বরাদ্দ এলাকায় পাইছেন। আর বরাদ্দ আমি বরং বিভিন্ন জায়গায় শুনছি কি জানেন, যে রাস্তার কাজ করলে নাকি মানুষ বিভিন্ন বদনাম করে যে কাজ ঠিক মতো হয় নাই। এই জন্য অনেকের কাছে শুনছি যে এরা কাজই করে না, এমনি কাগজে কাগজে টাকা তুলে নিয়ে গেছে। সমস্যা কি জানেন, সৎ লোকের দুইটা জিনিসের ব্যাপারে যুদ্ধ করতে হয়, একটা হচ্ছে দারিদ্রতা, আর আরেকটা হচ্ছে কি ষড়যন্ত্র মোকাবেলা করতে হয়। সারা পৃথিবী ব্যাপী আপনি যদি সৎ থাকেন তাহলে আপনার দারিদ্রতা মোকাবেলা করতে হবে। কিভাবে? আপনি সৎ থাকলে তো আপনি টাকা ইনকাম করতে পারবেন না। মানে এমপি হিসাবে আমার যে খরচ আছে, এই খরচ চালাইতে গিয়ে আমার স্ট্রাগল করতে হইতেছে, আমার পরিবার চালাইতে গিয়ে স্ট্রাগল করতে হইতেছে, কারণ ম্যাক্সিমাম সময় আমার এলাকায় দিতে হইতেছে। তো সৎ এমপি হিসাবে আপনার প্রথম প্রবলেম হবে যে কিভাবে আপনি মানে আপনার যে দারিদ্রতা এটা মোকাবেলা করবেন। আমার যদি ব্যারিস্টারি না থাকতো তাহলে আমি চলতাম কিভাবে বলেন? আমি যাদের বিরুদ্ধে, বাংলাদেশে যাদের বিরুদ্ধে কথা বলছি, তারা ধরেন যদি আমারে কিনতে না পারে তাহলে আমারে কি করবে? হয় দুনিয়া থেকে সরাবে, আর নাইলে কোনো না কোনো ষড়যন্ত্র করে আমাকে বদনাম করার চেষ্টা করবে। এইগুলা ফাইট নিয়েই কিন্তু আমি আগাচ্ছি। একদিকে আমার ফুটবল, এটা হচ্ছে আমি ইয়াং জেনারেশনকে সামনের দিকে নিয়ে আসতে চাই, আর আরেকদিকে আমার রাজনীতি। আমি শুধু এমপি হিসাবে আপনাদের সামনে একটা জিনিস প্রমাণ করতে চাই যে একজন এমপি চাইলে একটা এলাকারে কোথায় নিয়ে যেতে পারে। আমি মাত্র 2.5 মাসের ব্যবধানে আমার এলাকারে যে জায়গায় নিয়ে আসছি, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি সারা বাংলাদেশকে, আপনি 1 বছর পরে দাওয়াত দিচ্ছি, আপনি আমার এলাকায় আসেন, আপনি আমার এলাকার প্রেমে পড়ে যাবেন। আমার প্রেমে পড়বেন কিনা জানি না, হয়তো অনেকে আছে আমাকে শত্রু মনে করে আমার এলাকায় যাবেন, কিন্তু তাও আমি হয়তো আপনাদের মনে কখনো উঠতে পারবো না কিছু মানুষের, তবে আমার কাজকর্ম কোনোদিন আপনি ঠেকায় রাখতে পারবেন না। আপনি আমার কাজকর্মের প্রেমে পড়বেনই পড়বেন। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, যারা চুরি করার ইচ্ছা থাকে তাদের প্রথম কাজ হচ্ছে গিয়ে লুকাই ফেলা। আপনি তথ্য দিবেন না। তথ্য লুকায় কখন? তথ্য লুকায় হচ্ছে গিয়ে প্রথমে হচ্ছে গিয়ে মানুষের কোনো ধান্দা বান্দা করার চান্স বা ইচ্ছা থাকলেই। আমার কাছে মনে হয় যে আচ্ছা, যে টাকাটা বরাদ্দ পাই এটা কি আমার বাবার উত্তরাধিকার সূত্রে পাইছি নাকি না আমার জনগণের টাকা? জনগণের টাকা যদি হয় তাহলে জানার অধিকার তো জনগণের। এটা যদি আমার বাবা উইল করে রেখে যাইতেন টাকাটা, তাহলে না হয় আমি বললাম না কাউরে, এটা আমার টাকা, আমি লুকিয়ে রাখলাম। কিন্তু যেটা আপনার জন্য আসছে, তাহলে আমি আপনাদের জানাবো না কেন? এখানের মধ্যে তো আমি কোনো বাহাদুরি দেখতেছি না। আমি যে জানাচ্ছি এটা আমি বাহাদুরি দেখতেছি না, আমি মনে করি এটা আমার দায়িত্ব। বরং না জানানোটাই আমার কাছে মনে হয় যে আমি দায়িত্ব অবহেলা করতেছি। তারপরে মায়ানমারের ইস্যুতে আমেরিকান এই তাদের কিন্তু নথিভুক্ত করতে হবে, বাইরে তারা চলে যাওয়ার পর শেয়ারকে তারা হস্তান্তর করবে। অতএব তারা কিন্তু তাদের স্বার্থ নির্ধারণ কাজ করতে আসছে। শ্রমিক অধিকার ইস্যুতে কি কাজ করে যাচ্ছে বাংলাদেশের সাথে আমেরিকার যে শ্রমিকের অধিকার যে সম্পর্ক, সেটি কিভাবে ঠিক থাকবে? অতএব তারা তাদের কাজ করতে আসছেন। আমার কাজ কি? আমার কাজ হচ্ছে যে ভাই, তোমার কোনো কাজই কিন্তু সফল হবে না বা হচ্ছে না যতক্ষণ পর্যন্ত একটি গণতান্ত্রিক রাষ্ট্র না হবে, একটি নির্বাচিত সরকার না আসবে। কেন? দেখো, এই দেশটাকে কিছু কোনো কাজ হচ্ছে না, সব গার্মেন্টস বন্ধ, সব শিল্প বন্ধ। তাহলে এই দৃশ্যগুলা আমি একদম একমত এই দর্শকের কাছে, যে দর্শক যে বলেছেন যে এই যে আমরা তো এই বিরোধী দলের ডাকে 90% মানুষ, দেশের মানুষ ভোট কেন্দ্রে যায় নাই। সরকার যেখানে চরমভাবে সবাইকে বলেছে আসো 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 আসো, যদি দেশে এই যত সংখ্যক ভোটার রয়েছে তার যদি 90-92% ভোটার না যায়, তাহলে কেন যায় নাই? শুধুমাত্র বিরোধী দল এবং বিএনপির কথায় যায় নাই। তাহলে বিরোধী দলের মানুষগুলো, বিএনপি গুলো তখন এই জনগণের পক্ষে কি কাজ করেছে? জনগণের পক্ষে বিরোধী দলের কাজ করার একটি বিষয় ছিল, সেটি হচ্ছে বিরোধী দলকে, এই জনগণকে যাতে ভোট দিতে পারে সেই ব্যবস্থা করা। কিন্তু ভোট দিতে পারার ব্যবস্থা জনগণ বা এই দল পারে নাই এই বেয়াদব সরকারের কাছ থেকে ছিনিয়ে নিতে, কারণ একটি আন্দোলন হয় নাই। কিন্তু আন্দোলন হয় নাই যদি বলে আমি ফুল স্টপ দেই, তাহলে কথাটা মিথ্যা হবে। কারণ বাংলাদেশে যত সংখ্যক মানুষ, বিরোধী দলরা গণতন্ত্রের সংগ্রাম করা মানুষগুলো নিষ্পেষিত হয়েছে, সেখানে এখন পর্যন্ত আমরা হয়তো আলোর মুখ দেখি নাই কিংবা নির্বাচনের প্রক্রিয়া তৈরি করতে পারি নাই। কিন্তু এতটুকু প্রশ্নকর্তাকে আমি বলতে চাই যে নির্যাতন, নিষ্পেষণের শিকার প্রত্যেকটি ঘরে ঘরের মানুষ হয়েছে এবং তারা এই ভোটের অধিকারকে নিশ্চিত করার জন্যই হয়েছে। অতএব সেখানে আমার বিষয় থাকবে, আমার প্রস্তাবনা থাকবে যে সেটি হচ্ছে রোনাল্ডোর আসা না আসা নিয়ে আমি ভাবিত না, জনগণ ভাবিত না, কিন্তু রোনাল্ডোর আসাটা নিশ্চয়ই একটি গুরুত্বপূর্ণ বিষয়, নিশ্চয়ই গুরুত্বপূর্ণ বিষয় ওয়াশিংটন ঢাকার সম্পর্কটাকে টিকিয়ে রাখার জন্য। সেখানে একটি রাজনৈতিক দলের উচিত হবে তারা যে বিষয়গুলোকে অ্যাড্রেস করতে চায় সেসব বিষয়গুলোর সাথে তাল মিলিয়ে আমাদের বিষয়গুলো আমাদের স্বার্থে তৈরি করে রাখা, যাতে
প্রত্যেকটি বিষয়ে আমরা কথা বলতে চাই। আপনি মনে করেন কথা বলতে চাচ্ছেন এখন নাটোরের সমস্যা নিয়ে, এখন আপনি কথা বলছেন নাটোরের সমস্যা নিয়ে, আমি হঠাৎ করে এসে বলে ফেললাম রংপুরের ইস্যু নিয়ে, রংপুরের কথা বলছি, ফলে নাটোরের ইস্যু আর রংপুরের ইস্যু এক না। অর্থাৎ আমাকে বলতে হবে তাদের সাথে তাল মিলিয়ে, হ্যাঁ জলবায়ু ইস্যুতে বাংলাদেশ সরকার ব্যর্থ, জলবায়ু ইস্যুতে বাংলাদেশ সরকার কোনো কাজ করছে না, বরঞ্চ জ্বালানি খাতটাকে, জলবায়ু খাতটাকে আরো বেশি ধ্বংস করে দিচ্ছে এই সরকার। শ্রমিক নীতির ইস্যুতে এই সরকার কোনো কাজ করছে না, শ্রমিকদের অধিকার খর্ব করে দিচ্ছে। সেই বিষয়গুলোকে আমাদের তৈরি থাকা, এবং সেটি হচ্ছে আমার প্রস্তাবনা। অনেক ধন্যবাদ আপনাকে নয়ন ভাই। আমি সর্বশেষ যেটা জানতে চাই যে ওয়ার্ল্ড ফোরাম আপনাকে একটা আন্তর্জাতিক পদক ভূষিত করেছে, ইন্টারন্যাশনাল কমিউনিকেশনের উপরে অ্যাওয়ার্ড। এই ব্যাপারে যদি আমাদের দর্শকদেরকে কিছু বলেন আর কি, আর আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে আপনাকে কংগ্রেচুলেশন। ধন্যবাদ নাগরিক টেলিভিশনকে। আর এটা একটি ইন্টারন্যাশনাল কমিউনিকেটেড অ্যাওয়ার্ড। এটি অ্যাওয়ার্ডটি হচ্ছে ইনোভেশন এবং স্ট্র্যাটেজিক অ্যাক্টিভিটিস এর জন্য। ইনোভেশনটা হচ্ছে, আমার ইনোভেশনটা ছিল আমি সোশ্যাল ওয়ার্ক বেসড পলিটিক্স মুভমেন্টটা ডেভেলপ করতে চাই বাংলাদেশে, যেটি যাদের কাছে প্রস্তাব দিয়েছিলাম যে আমরা বাংলাদেশে একটি সমাজ কর্মভিত্তিক রাজনৈতিক ধারা প্রবর্তন আনতে চাই, এবং সেই ধারাটি প্রবর্তন করার জন্য প্রত্যেকটি কর্মীকে, প্রত্যেকটি রাজনৈতিক নেতাদেরকে, তাদেরকে একটি জব ডেসক্রিপশন, যেটি আমি আগেও বলেছি, সেটি ডেভেলপ করা, যেখানে আমরা নেতৃত্ব ডেভেলপ করতে পারবো এমন ভাবে যাতে যেই নেতৃত্ব সমাজের কাজে আসে, যেই নেতৃত্ব জনগণের কাজে আসে, এবং নেতৃত্বের সাথে জনগণের সম্পর্কটা যাতে আরো বেশি মাত্রায় মার্চ করে, যাতে কাজ করে। এই যে দর্শকটি যে বলেছে যে জনগণ এত কিছু করছে, আপনারা কি করছেন, সেখানে জনগণ